দিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের পথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মাত্র দুদিন পরেই দেশে ফিরছেন শেখ হাসিনা। দেশে ফিরতে বিমানের টিকিট কাটা রেডি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় ঢাকা ঘেরাও করেছে কয়েক লক্ষ আওয়ামী লীগ ছাত্রলীগের গেরিলা বাহিনী। ঠেকাতে পারছে না পুলিশ সেনাবাহিনীও। 100% ধরে রাখেন আওয়ামী লীগ ফিরে আসছে, কারণ আজ সকালেই দীপুমণি জামিন পেয়েছেন। এখন আবার জামিন পেলেন নারায়ণগঞ্জের সেই আইবি, যাকে আপনারা সবাই চেনেন। এক এক করে জেলে যতগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল সবাই ছাড়া পেয়ে বেরিয়ে আসছে। এতে করে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ পুনরায় দেশে সরকার গঠন করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চূড়ান্ত রেফারির ভূমিকায় এরপরে একবারে ফাইনাল খেলা, গেম ওভার। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। হ্যাঁ, আপনারা যেটা জানেন যে আওয়ামী লীগ গত সময়ের থেকে এখন কিন্তু আরও ভয়ানক রূপে ফিরতে শুরু করেছে। এরই মধ্যে আমরা দেখেছি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা শুনে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে আওয়ামী লীগ দলে দলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছে। এরই মধ্যে পুলিশের সাথে ঢাকার কয়েকটা স্থানে ভয়ানক সংঘর্ষ হয়েছে। কোনোভাবেই পুলিশ সেনাবাহিনীকে পাত্তা দিচ্ছে না ছাত্রলীগ আওয়ামী লীগ। এমনকি শেখ হাসিনা কয়েক ঘন্টা বা কয়েক দিনের ভিতরে ঢাকায় ল্যান্ড করবেন বিমানে। সেই উদ্দেশ্যে শেখ হাসিনাকে সম্বর্ধনা জানাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা কিন্তু ঢাকায় ফিরতে চলেছে। দর্শক, ঈদের পর থেকে নিয়ে আওয়ামী লীগ যেই পরিমাণ রাজপথে নেমেছে, আমার মনে হয় না আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ এতটা রাস্তায় নামতো। দর্শক, হঠাৎ করে সর্বশক্তি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে শুরু করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। রীতিমতো শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা যখন আওয়ামী লীগ নেতাকর্মীদের কান পর্যন্ত পৌঁছেছে, ঠিক তারপর থেকেই জীবন মরণ কামড় দিয়ে তারা কিন্তু রাজপথে নেমেছে। এমনকি পুলিশ সেনাবাহিনী তাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছে, এমনকি তাদের ঝটিকা মিছিলে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে পুলিশ। দর্শক, কথা বাড়াচ্ছি না, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার একটু আপনাদের বিস্তারিত জানিয়ে দিই। সেটা হলো শেখ হাসিনা দেশে ফিরবে, এটা তো আপনারা সবাই জানেন, কারণ সে বোর্ডিং পাস এমনকি টিকিট পর্যন্ত কালেকশন করে ফেলেছে। দর্শক, এরই মধ্যে ইন্ডিয়ার একটা গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছে। দেশে আসার ঠিক আগ মুহূর্তে তিনি কি করবেন এবং কবে, বা আপনারা জানতে পেরেছেন যে 1-2 দিনের ভিতর তিনি বাংলাদেশে ল্যান্ড করবেন এবং ফিরবেন। তো এর আগে একটা মিডিয়াতে একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা কি বলেছে সেটা একটু আমরা দেখে আসি। তারপর দেখব সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যেভাবে রওনা দিয়েছে, তাতে করে মনে হচ্ছে ঢাকা ব্লক হয়ে যাবে। দর্শক, কথা বলাচ্ছি না, চলুন শেখ হাসিনা সাক্ষাৎকারে কি বলেছে সেটা শুনে আসি। আশা করি সাথেই থাকবেন এবং চ্যানেলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, চলুন দেখে আসা যাক। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, শেখ হাসিনা বলছেন দেশে ফিরবেন। কিভাবে ফিরবেন? দ্য ওয়ালকে কি বললেন শেখ হাসিনা, সে কথাই এখন আপনাদের সামনে পেশ করব। শেখ হাসিনা ঘোষণা করেছেন যে তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। এবার এই ঘটনা নিয়ে নানান রকম, তার এই ঘোষণা নিয়ে বাংলাদেশের রাজনীতি উত্তাল। এই ঈদের আবহের মধ্যেও বাংলাদেশের সংবাদ মাধ্যমে, সমাজ মাধ্যমে তুমুল আলোচনা চলছে, তোলপাড় চলছে রীতিমতো, যে শেখ হাসিনা এই যে ঘোষণাটি দিয়েছেন এটা কিভাবে সম্ভব। এই আলোচনাও কিন্তু এখন প্রবলভাবে হচ্ছে এবং এটা ভারতীয় মিডিয়াতেও এই নিয়ে আলাপ আলোচনা আছে। আমি শেখ হাসিনাকে এই বিষয়ে প্রশ্ন করেছিলাম যে আপনি কিভাবে দেশে ফিরবেন। তার কারণ যে বিষয়টা খুব প্রাসঙ্গিক, সেটি হচ্ছে যে তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে এবং তারকে প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ সরকার। প্রত্যর্পণ হচ্ছে আইনি প্রক্রিয়া, অর্থাৎ ভারত সরকার তাকে হস্তান্তর করবে কি করবে না সেটা একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। এবং এখনো পর্যন্ত যা ভারত সরকারের অবস্থান, তাতে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়া এই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাহলে শেখ হাসিনা কিভাবে ফিরবেন, আমি খুব স্পেসিফিক এই বিষয়টি তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি যে কথা বলেছেন আমি সেটাই আপনাদের কাছে জানাই, যে তিনি এটা মনে করছেন যে বাংলাদেশে যে পরিস্থিতি আগামী কয়েক মাসের মধ্যে
তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে, আওয়ামী লীগ বলছে যে সেটা একটা গণজোয়ার, এবং আওয়ামী লীগের একজন নেতা আমাকে বলেছেন যে সেটাই হবে বাংলাদেশের প্রকৃত গণ অভ্যুত্থান। একেবারে সেই 69-এর গণ অভ্যুত্থানের পর আরেকটি গণ অভ্যুত্থান হবে, যে গণ অভ্যুত্থানের জোয়ারে শেখ হাসিনা দেশে ফিরে যেতে পারবেন। তার মানে শেখ হাসিনা খানিকটা মানে অনেকটা আশাবাদী যে তার দল এখন এমন একটা জায়গায় পৌঁছেছে, তাদের প্রস্তুতি এমন একটা জায়গায় পৌঁছেছে যে তারা মাঠে ময়দানে নেমে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে পারবেন, যে পরিস্থিতিতে বাংলাদেশ সরকার অর্থাৎ বিএনপি সরকার তারা বাধ্য হবে যে শেখ হাসিনাকে তার মানে দেশে ফেরার অনুমতি দিতে, বা তারা উপযুক্ত ব্যবস্থা করে দেবে। শেখ হাসিনা ইতিমধ্যে বলেওছেন যে তাকে বিমান পাঠানো হোক, তার কারণ তিনি পালিয়ে আসেননি, তাকে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দিল্লিতে পৌঁছে দিয়ে গেছে, ফলে ওই রকম একটি বিমান তাকে পাঠানো হোক, তিনি সেই বিমানে করে সরাসরি ঢাকায় গিয়ে অবতরণ করবেন, তারপর তিনি তার জেল বা সেই বিচার প্রক্রিয়া শেষে যদি ফাঁসি হয় সেগুলি সবই তিনি মেনে নেবেন। তাহলে প্রথম কথা তিনি যেটা বলেছেন যে ফিরবেন, এই ফিরবেন কথাটি থেকে যে প্রশ্নটি বারে বারে আসছে যে কিভাবে ফিরবেন, আমি এটা নিয়ে আওয়ামী লীগের মানে নানা স্তরের নেতা কর্মীর সঙ্গে কথা বলেছি, এবং স্বয়ং শেখ হাসিনা আমাকে যা বলেছেন, শেখ হাসিনার বক্তব্য যে বাংলাদেশে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এখন আছে যেটা দিয়ে আওয়ামী লীগের শক্তিকে বিচার করলে ভুল হবে। তিনি বলছেন যে একটা রাষ্ট্রীয় নিপীড়ন নির্যাতনের মধ্যে আওয়ামী লীগ আছে, কিন্তু আওয়ামী লীগের সমর্থনের বেস অনেক বেড়ে গিয়েছে অতীতের তুলনায়। তিনি নানান সূত্র থেকে সেই খবরটি পেয়েছেন, এবং একই সঙ্গে তিনি বলছেন যে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে একটি নতুন নেতৃত্ব আওয়ামী লীগের তৈরি হয়েছে, যারা আগামী দিনে দলকে সঠিকভাবে মানে পরিচালনা করার ব্যাপারে অত্যন্ত দক্ষ একটি বাহিনী তারা তৈরি হয়েছে। শেখ হাসিনাকে এই ব্যাপারে তার দল বিরাট বড় কৃতিত্ব দিচ্ছে। আমি ইতিপূর্বে একাধিক ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ভারতে অবস্থান করে শেখ হাসিনা কিভাবে তার দেশে তার দলের পুনর্জাগরণ তিনি করছেন কিভাবে, এবং এই কাজটি তিনি অনেকগুলি উপায়ে করছেন। তার মধ্যে একটি তো হচ্ছে যে দায়মুক্তি অনুষ্ঠান, যেটা বাংলাদেশের ফেসবুকে প্রতি শনিবার প্রচারিত হয়, যেখানে তিনি এই গণ অভ্যুত্থানের আগে পরে এবং এখনও যারা নির্যাতিত নিপীড়িত আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক তাদের সঙ্গে এবং যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সঙ্গে তিনি নিয়মিত কথা বলছেন, তাদের আশ্বাস দিচ্ছেন, সহযোগিতার আশ্বাস দিচ্ছেন, অনেকের ক্ষেত্রেই তিনি নানা রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিচ্ছেন। সবটাই মানে টেলিফোনে কথা বলে এবং অন্যান্য উপায়ে তিনি করে দিচ্ছেন। এর বাইরেও আওয়ামী লীগের একাধিক হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, টেলিগ্রাফ গ্রুপ, সেই গ্রুপের মারফত তিনি হাজার হাজার কর্মী সমর্থকের সঙ্গে এই গত 22 মাসে একাধিকবার কথা বলে একেবারে শিখর থেকে তৃণমূল স্তর পর্যন্ত, অর্থাৎ শীর্ষে অবস্থান করছেন যিনি শেখ হাসিনা, দলের সভাপতি, 45 বছরের সভাপতি এবং 5 বারের সাবেক প্রধানমন্ত্রী, 2 বারের সাবেক বিরোধী দলনেত্রী, তিনি কিন্তু তার এই যে মানে দল এবং অন্যান্য যে মানে অবস্থান, সেই জায়গা থেকে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে গিয়েছেন, এবং সরাসরি তিনি সাধারণ কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে যখন তিনি দেশে ফেরার চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করবেন, আওয়ামী লীগ নেতৃত্ব তারা আশাবাদী যে সেই সময় হাজার হাজার মানুষ তারা পথে নামবেন তাদের নেত্রীকে দেশে স্বাগত জানাতে, এবং সেই পরিস্থিতি বিএনপি সরকার মোকাবিলা করতে পারবে না। এই ব্যাপারটা আওয়ামী লীগের বোঝাপড়ার মধ্যে আছে, তার কারণ তারা মনে করছে যে মাত্র 3 মাস মানে 100 দিন পেরোনো সরকার সম্পর্কে বাংলাদেশের মানুষের মোহভঙ্গ হয়েছে, এবং সরকারের কাছ থেকে তারা যা প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশা মতো সরকার চলছে না। ফলে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ চরম আকার নিয়েছে। তার কারণ মানুষ অন্তর্বর্তী সরকারটাকে এক প্রকার মুখ বুজেছিল যে এই সরকারটি ক্ষণস্থায়ী, এরা চলে যাবে। মানুষ অপেক্ষা করছিল নির্বাচিত সরকার আসবে এবং নির্বাচিত সরকার মানুষের প্রত্যাশাগুলিকে যথাযথভাবে পূরণ করবে, অ্যাড্রেস করবে। কিন্তু 100 দিন পেরোনো তারেক রহমানের সরকার সম্পর্কে ইতিমধ্যেই কিন্তু অনেক ধরনের
মানে প্রশ্ন উত্থাপিত হয়েছে, মানুষের মধ্যে হতাশা দেখা যাচ্ছে, অসন্তোষ দেখা যাচ্ছে, এবং অন্তর্বর্তী সরকারের সময়ে যে ঘটনাবলীগুলি সেগুলির কিন্তু কোনো রকম বন্ধ হয়নি, বরং সেগুলির পুনরাবৃত্তি ঘটছে। চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি, মব কালচার সর্বত্র কিন্তু সমানভাবে বহাল আছে, এবং সামান্য যে বিরোধী কণ্ঠ বৈধভাবে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, যেমন স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা বা অন্য কিছু ছোটোখাটো দল, তারা যেটুকু যা কথা বলার সুযোগ পাচ্ছে, তাতে যেটা বোঝা যাচ্ছে যে তারেক রহমানের সরকারের জনপ্রিয়তা নিয়ে কিন্তু বা গ্রহণযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনীতিতে শূন্যস্থান বলে কিছু থাকে না। আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে যে বিএনপি সরকার যত তাদের জনপ্রিয়তা খোয়াবে, তত এমন একটা অস্থির পরিস্থিতি বাংলাদেশের মধ্যে তৈরি হবে, এবং আওয়ামী লীগকে ফেরানোর জন্যে তখন সেই প্রত্যাশা বা বাসনাটি শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা ছড়িয়ে পড়বে একেবারে সাধারণ মানুষের মধ্যে। এবং বিভিন্ন প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষও চাইছে যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন, অর্থাৎ তাদেরকে অন্তত স্বাধীনভাবে রাজনীতিটা করতে দেওয়া হোক, তারপর মানুষ ভালো মন্দ তারা বিচার করবে। যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়নি, ফলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে কি হতো এই পরীক্ষা হয়নি। এখন দেখা যাচ্ছে অনেক মানুষ মনে করছে যে তারা তখন একটি নির্বাচিত সরকার চেয়েছিলেন বলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিটা নিয়ে মানুষ খুব বেশি মাথা ঘামায়নি। তারা ভেবেছিল যে বিএনপি যদি সরকার গড়ে তাহলে পরিস্থিতির অনুকূল দিকে পরিবর্তন হবে, অর্থাৎ ইতিবাচক পরিবর্তন তারা প্রত্যাশা করেছিলেন। কিন্তু এখন মানুষের মধ্যে অনেক বেশি হতাশা কাজ করছে যে একে তো নির্বাচনটি হয়েছে এক পেশে আওয়ামী লীগের মতন একটি বৃহৎ দল, এবং যে দল বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তির সঙ্গে যে দলের অঙ্গাঙ্গিভাবে জড়িত বা তারা প্রধান সংগঠক দল, সেই সংগঠক দলকে বাদ দিয়ে নির্বাচনটি হয়েছে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠা পেয়েছে সেই প্রতিষ্ঠিত সরকার জনগণের আকাঙ্ক্ষা বাসনা পূরণ করতে পারছে না। ফলে একটা অস্থির পরিস্থিতি, এবং ক্রমশ দেখা যাচ্ছে যে প্রশাসনের হাতও কিন্তু আলগা হচ্ছে, অর্থাৎ যে ঘটনাগুলি ঘটছে, যেটা অন্তর্বর্তী সরকারের সময়তে বোঝা যাচ্ছিল যে সরকারের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চূড়ান্ত রেফারির ভূমিকায় এরপরে একবারে ফাইনাল খেলা, গেম ওভার। কি এই মুহূর্তে স্বাধীনতা বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে প্রশাসন, আর বিএনপি নিয়ন্ত্রণে মিডিয়া, আর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে সাধারণ জনগণ, ভোটারগণ। আলহামদুলিল্লাহ, মনে রাখবেন তারেককে শেষ পর্যন্ত শেখ হাসিনা বাঁচাবে। তারেকের বাঁচতে হলে শেখ হাসিনার পায়ে ধরতে হবে, বিএনপি কে বাঁচতে হলে আওয়ামী লীগের পায়ে ধরতে হবে। এই আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন রেফারির পাশাপাশি পা ধুয়ে পরিষ্কার রাখেন, যে কোনো সময় ধরাধরি কোন জায়গা থেকে শুরু হয়ে গেছে সেই কথা এখন নাইবা বললাম, কিন্তু শুরু অলরেডি হইয়া গেছে। এই পর্যন্ত কয়টা পড়ছে আমি একটা করে নোট করছি, হিসাবটা এখন তো শেষ করতে পারি নাই, খালি গুনতে থাকেন কোন দিকে কয়টা পড়ছে। মনে রাখবেন ওরা নিজেরা যেখানে যেটা পরে ওখানে আপনার পরিশ্রমটা কমতেছে, ওই জায়গায় আপনার পরিশ্রম কমতেছে, আপনার পরে কষ্ট করে এগুলোর অক্সিজেন বন্ধ করা লাগবে না, জান্নাতের রাস্তাও দেওয়া যাওয়া লাগবে না। আর সাধারণ যারা ভোটার আছেন, অনেক আগে থেকে কিন্তু আমি বলছি, গ্রামে গায়ে যে বেডিরে যে বোরকা পরে যায় এনআইডি কার্ড যে নাম্বার গুলো নিছে, কেন নিছে, আপনারা এখন দয়া করিয়া আপনারা ভোট কেন্দ্রে যাইয়েন না। প্রতিটা ভোট কেন্দ্র কিন্তু মৃত্যুকূপে পরিণত হয়েছে। আপনার ভোট গায়েবে ফেরেশতারা, আপনার ভোট ওই যে মব সন্ত্রাসীদের মধ্যে হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। আপনি কেন ভোট কেন্দ্রে যাইয়া এই দুই কুত্তার কামড়াকানির মাঝখানে পড়ে আপনি সেইখানে মরবেন? মনে রাখবেন, আপনি ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন, পরে কিন্তু রাত্রিবেলা আপনাকে গোরস্থানে যাইতে হবে। এখন কি করবেন? গোরস্থানে না যাইতে চাইলে ঘরে বসে থাকেন, আর যদি অস্বাভাবিক মৃত্যুর দিনে গোরস্থানে যাইতে চান তাহলে আপনি যা খুশি তাই করেন। আমার দরকার হচ্ছে আপনাকে সাবধান করা। আপনি কি মনে হয় গৃহযুদ্ধ কি আজকে শুরু হয়েছে? গৃহযুদ্ধ অনেক আগে থেকে বাংলাদেশে শুরু হয়ে গেছে। 2024 সালের 5 আগস্ট থেকে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। সেই গৃহযুদ্ধের একটা শোষণ, একটা দামামা শুরু হয়েছে। 71 সালের মুক্তিযুদ্ধ কি একদিনে শুরু হয়েছে? অনেক আগে থেকে যুদ্ধ শুরু হয়েছে। বাক বিতণ্ডা কথায় কথায় প্রতিনিয়ত পূর্ব পাকিস্তানের মানুষকে হত্যা করা হইতো। এরপরে তো একদিন 1971 সালে 7ই মার্চে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণের মাধ্যমে দিয়ে, এরপর 26শে মার্চের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, এই সূচনা শুরু হয়েছে। সুতরাং বাংলাদেশের 24-এর 5 আগস্ট সেই যে গৃহযুদ্ধ শুরু হয়েছে, পাকিস্তানের সেনা প্রধানের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশের সেনাবাহিনী পুরোটা চলে যাচ্ছে, গৃহযুদ্ধ শুরু হয়েছে, গৃহযুদ্ধের সূচনা হয়েছে। মনে রাখবেন 24-এর 8 আগস্ট ডেভিল ইনু যখন শপথ নিয়েছে, সেই থেকে রয়েছিলাম পরিস্থিতি কোন দিকে যায়। আমি খুব ভালো করে জানতাম যে আস্তে আস্তে অনেক কিছুই নিষেধাজ্ঞা হয়ে যাবে, কিন্তু ওরা যে একটা ক্ষয়ের খা প্রহসনমূলক একটা নির্বাচনের ডেটের কথা বলবে,
সেই ডেটটা কবে আসবে, সেই ডেটটা কবে শেষ হবে, 12 তারিখ তো আলহামদুলিল্লাহ। দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে। ব্রেকিং নিউজগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক চলুন আজকের মতো এখানেই শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এতক্ষণে লাইক দেন না অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে যান। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।